হওয়ার মূল চাবিকাঠি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ, আপনি কি ভাবেন? আপনার বিরুদ্ধে নির্বাচনের পূর্বে অনেক মিথ্যা অভিযোগ উঠেছিল, আপনি কি ভেবেছিলেন এই মিথ্যা অভিযোগ আপনাকে এই বিধানসভার টিকিট থেকে বঞ্চিত করতে পারবে? যখন সার্টিফিকেটটা আপনি নিলেন সেই সময়ের মুহূর্তটা আপনি কিভাবে নিজেকে হ্যান্ডেল করেছিলেন? আপনি অনেক দিন থেকে এই রাস্তায়, অনেক দিন আপনি যুব কংগ্রেসের সভাপতি থেকে আপনি আজকে বিধায়ক, তো এই মুহূর্তটা আপনি যদি বলতেন। সেটা এখানে বিবরণ দেওয়া বড় কঠিন, কিন্তু একটা জিনিস আমি খুব মিস করছি আর কি এই সময়টা, যে আজকে যদি মা থাকতেন, ওই জিনিসটা একটু মানে ইমোশনাল হয়ে গেছিল। বাবার জীবিত অবস্থায় দক্ষিণ করিমগঞ্জের জনগণ যে রায় দিয়েছেন সেটা কোনোদিনই ভুলার মতন না, এবং ওনাদের সেই ভালোবাসা, সেই আশীর্বাদ চিরদিন আমার কাছে আশীর্বাদ হয়ে থাকবে। কর্মী সমর্থক যারাই আপনার ঘরে যান বা আপনি যাদের সঙ্গে দেখা করেন, আপনার একটা মানে আদর আপ্যায়নের একটা আপনি করে থাকেন, কিন্তু যখনই নির্বাচন আসে তখনই চৌধুরী পরিবারের টঙ্গীঘরের প্রসঙ্গটা চলে আসে। এটার কারণ কি জানতে পারবো? ভালো পোশাক, ভালো গাড়ি, ভালো বাড়ি, এই সব শখ আমিনুর রশিদের কি ছোট শখ? আমিনুর রশিদের কি ছোটবেলা থেকেই ছিল? আপনার দাদা বিধায়ক ছিলেন, আপনার বাবা বিধায়ক ছিলেন, মন্ত্রীও ছিলেন, এইবার আপনি বিধায়ক হয়েছেন। এই ধারাবাহিকতা কি আপনাদের পরিবারে আগামীতেও চলবে? আচ্ছা, নির্বাচন চলাকালীন অবস্থায় আপনার এমন কি কখনো লেগেছিল যে নির্বাচনটা একটু কঠিন হয়ে গেছে, বিজয়ী মালা পরাটা একটু টাফ? আচ্ছা, আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি আপনি দিল্লিতে বাসর পেতেছিলেন। বাসর পেতে আপনি আমদানি রপ্তানির বিষয়াদের সঙ্গেও আপনার বৈঠক হয়েছে, আপনি ওনাদের সঙ্গে দেখা করেছেন। যে আপনার আমাদের যে সুতারকান্দির যেটা আমদানি রপ্তানির পোর্ট, যেটা বন্দর, যেটা এটা খোলার জন্য, এই যে পোর্টটা খোলা, এটা কি আমিনুর রশিদ চৌধুরীর ব্যবসাটা সহজভাবে চলার জন্য, না এতে জনগণের কোনো সুবিধা হবে? যেহেতু আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রাজনীতি এবং ব্যবসা একসাথে কিভাবে আপনি ম্যানেজ করেন? আচ্ছা, বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের অন্যতম দাবিদার হওয়া সত্ত্বেও আপনি টিকিট থেকে বঞ্চিত হয়েছেন। আপনি কি কখনো ভেবেছিলেন আপনার রাজনৈতিক ভবিষ্যৎ অন্য পথে চলে যাচ্ছে? ওয়েলকাম টু ট্রান্সপারেন্ট। আজ আমার সঙ্গে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যাকে দক্ষিণ করিমগঞ্জের মানুষ ওনাদের মূল্যবান রায় দিয়ে প্রথমবারের জন্য বিধানসভায় পাঠিয়েছেন। আমাদের সবার প্রিয়, ভালোবাসার সিক্ত আমিনুর রশিদ চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম, নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি আপনার এত মূল্যবান সময় আমাদের ট্রান্সপারেন্টে দেওয়ার জন্য। আর দক্ষিণ করিমগঞ্জ থেকে আপনি এত বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ট্রান্সপারেন্ট নতুন একটা আপনি নিয়েছেন, আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। বেস্ট উইশেস থাকলো। আজ আমরা আপনার ব্যাপারে, আপনার শৈশব, কৈশোর, আপনার রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, সবকিছু আমরা আপনার মাধ্যমে আমরা আমাদের ট্রান্সপারেন্টের দর্শকদের পৌঁছিয়ে দিতে চাই। আমরা মানে আপনার ব্যাপারে যেগুলো অজানা কথা আমরা সেগুলো তুলে ধরতে চাই। তো আপনি কি প্রস্তুত আছেন? হ্যাঁ, অবশ্যই আছি, কেন থাকবো না। আচ্ছা, আপনার রাজনৈতিক জীবনের শুরুটা কিভাবে হয়েছিল? আপনার রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা কে? দেখেন, রাজনীতি কোনোদিন করব কোনোদিনই ভাবিনি, আর মনেও কোনোদিন এটা আশাই ছিল না যে রাজনীতিতে আসব। যখন
আমি গুয়াহাটিতে পড়াশোনা করি, তখন বাবার সঙ্গে সবসময় আমি খুব ক্লোজ ছিলাম। বাবার সঙ্গে বাবা যেখানেই যাইতা তার লগে আমি, যখনই আমার ক্লাস থাকতো না বা ফ্রি থাকতাম, বাবার সঙ্গে গাড়িতে উঠে যেতাম। তো এরকম করে করে বাবাও পরে আমারে কোনো দিকে যাইতে তাই কইতা যে তুমি যাইবাইনি, যাওয়ার ফ্রি থাকলে চলো। ওই বাবার লোকে থাকি থাকিয়া মানে একটা, কিন্তু আমি কোনোদিনই এটা ভাবি নাই যে আমি রাজনীতিতে আসব। কিন্তু ওই বাবার সঙ্গে থেকে থেকে রাজনীতিটারে যখন মানুষের কাজ করার, বাবা যেরকম মানুষের মানে কাজের জন্য একদম উনি থাকতেন 24/7। আমাদের বাড়ির ব্যবসা বাণিজ্য যা ছিল, কোনোদিনই উনি বাড়ির ব্যবসা বাণিজ্য কিভাবে চলতেছে বা নিজের ঘরে কোনো কিছু দরকার আছে কিনা, এটা বাবা কোনোদিন ঘুরে তাকাইছেন না। আজকে আমার বড় চাচা নাই, আপনারা সবাই চিনবে, আব্দুল মতিন চৌধুরী সাহেব, তাইনি ব্যবসা বাণিজ্য, তাইনি সবকিছু তাইন দেখতা। বাবা কোনোদিনও তান্তে জিজ্ঞাসেন না যে কোনটা ব্যবসা থেকে কিতা আইছে, কোনোদিন বাবার যেটার মধ্যে আমি এটা কোনোদিনই শুনছি না। যেটা যেটা হিসাব দিতা বাবারে, বাবা কোনোদিন হিসাবও চাইছেন না, ওইটাই বাবা মানিয়া লইয়া দিতা। ওরা দুই ভাই এভাবেই চলছে। তো ওই বাবার লগে চলিয়া ঘুরি ঘুরি একটা পরে একটা মানে আরাম লাগে, মানে ওইটা থেকে আস্তে 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 আমি এনএসইউ জয়েন করি। এনএসইউ করিমগঞ্জ জেলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফার্স্ট আমি জয়েন করি, কিন্তু বেশি দিন থাকি নাই। 6 মাস পরেই আমি করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত হই। সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ার পরেই, ওইটা বোধ হয় 93-তে আমি করিমগঞ্জ জেলা কংগ্রেস এনএসইউ এর সহসভাপতি হই। তার 6 মাস পরেই আমি ইউথ কংগ্রেসের ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি হয়ে যাওয়ার পরে তখন পরিমল রায় আসলো আমরা জেলা সভাপতি। তো ওনার সঙ্গে আমার একটু বেঁধে যায়। তারপর যখনই বেঁধে গেল, তখন আমরা একটা লবি করলাম। আজকে উত্তম দা নাই আমাদের মধ্যে, বলা ওনারে ভালো রাখুক এটাই কামনা করি। উত্তম মজুমদারকে নিয়ে উত্তম দা তখন আমরা সিনিয়র, মানে ডিস্ট্রিক্ট কংগ্রেসের উনি একজন বলিষ্ঠ না, একটা প্রভাবশালী শক্তিশালী নেতা। উনি আমাকে বললো তুমি জেনারেল সেক্রেটারি হয়ে কি করবা, তুমি প্রেসিডেন্ট হও। তারপরেই তো প্রেসিডেন্টের লড়াই শুরু হইলো 1996-এ। আমি করিমগঞ্জ জেলা কংগ্রেসের জেলা যুব কংগ্রেসের সভাপতি হই। ওই তখন থেকে এই ফুল প্রফেশনাল সক্রিয় রাজনীতিটা শুরু হয় আর কি। আপনার অনুপ্রেরণা কে? অনুপ্রেরণা আমার বাবাই। আমার বাবার থেকে রাজনীতিটা আমার, মানে আমি রাজনীতিটা শিখছি, দেখছি এবং বাবার থেকে অনুপ্রেরণা নিয়ে রাজনীতিতে আইছি। এবং আমি একজন লিডারকে আমি খুব বেশি সম্মান করি, আজ তিনি নেই আমাদের মধ্যে, সন্তোষ মন দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। উনি বাবা যেভাবে আমার জীবনের মধ্যে একটা অনেক বড় জায়গাতে আছেন, সন্তোষ মন দেবও আমার একটা অন্তরে একটা জায়গাতে উনিও আছেন। উনাকে নিয়ে উনি আমাকে কোনোদিনই, যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, যখনই যে কাজে গিয়েছি, যে কথা বলেছি, কোনোদিন আমার কথাতে উনি না বলেন নাই। আমি কোনো একটা জিনিস লিখে নিয়ে যাই ওনার প্যাডে, একদিনও পড়েন নাই যে এখানে কি লিখে নিয়ে আসছে, সাইন করে দিয়ে। সেই বিশ্বাস, সেই ভালোবাসা ওনার কাছ থেকে পাইছি। আজকে উনি পৃথিবীতে নেই, উপরওয়ালা ওখানে যেখানে উনি থাকুন, সন্তোষ মন দেব ভালো থাকুন এটা কামনা করি। আচ্ছা, আপনার রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা, আপনার বাবা যখন আপনি সভাপতি হয়েছিলেন তখন আপনার বাবা মন্ত্রী,
সেই সময়ের স্মৃতির যদি কিছু কথা আমাদের সাথে শেয়ার করতেন। না, আমি যখন সভাপতি হয়েছি তখন বাবা মন্ত্রী না, বাবা তখন ফার্স্ট টাইম ইলেকশন হারছে। ওকে। বাবা ফার্স্ট টাইম ইলেকশন হারছে, হ্যাঁ বাবা আর্টসুইন 91 to 95, ওকে। 96-এ আমি সভাপতি হয়েছি, তখন বাবা বিধায়ক, এজিপি টাইম। ওকে। হ্যাঁ, এজিপি পিরিয়ডের সময় আপনি সভাপতি ছিলেন। আমি সভাপতি। ওকে। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাইবো দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক হিসাবে যখন আপনার দায়িত্বভার নিয়েছিলেন সেই সময়ের যে অনুভূতিটা যদি আমাদেরকে শেয়ার করতেন। দেখেন, দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে আমি ছোট থেকে ইনভলভ। বাবার সঙ্গে আমি আপনাকে যেভাবে বললাম, বাবার সঙ্গে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে আমি ছোট থেকে ইনভলভ ছিলাম। দক্ষিণ করিমগঞ্জের প্রত্যেক ঘরের জনগণের সঙ্গে, প্রত্যেক ঘরের সদস্যের সঙ্গে আমাদের পরিবারের একটা পারিবারিক সম্পর্ক ছিল, ব্যক্তিগত পরিচয় ছিল। কিন্তু যখন 2001 সনে বাবা হেরে যান, সিদ্দিক আহমেদ সমতা পার্টি থেকে বিধায়ক হন, তখন কংগ্রেস রাজনীতিতে আজকে যে কংগ্রেসের যে এই অবস্থা, এর জন্য দায়ী হলো এই লোকরা যারা সেদিন কংগ্রেসের সঙ্গে পাওয়ারে থেকে কংগ্রেসকে বিশ্বাসঘাতকতা করেছে। মন্ত্রী থেকে কংগ্রেসের মন্ত্রী হয়ে কংগ্রেসের বিধায়করা কিভাবে হারবে, কংগ্রেসের এমপিরা কিভাবে হারানো যায়, তারা মন্ত্রী থেকে তারা কংগ্রেসের বিধায়ক, কংগ্রেসের সাংসদদেরকে হারিয়েছে। নেপাল দাসকে হারানো হয়েছে, আমার বাবাকে হারানো হয়েছে, আবু সালে নাজিমুদ্দিনকে হারানো হয়েছে, সন্তোষ মন দেবকে হারানো হয়েছে। তো এইসবের পিছনে যারা চাবিকাঠির পিছনে যারা ছিল, তাদের জন্যই আজকে কংগ্রেসের যত বদনাম, সব এদের কারণে। করাপশন এরা করেছে, বদনাম দলের হয়েছে। কিন্তু পাওয়ার কারো পার্মানেন্ট না, এটা একটা সার্কেল, এটা সময়ের সঙ্গে ঘুরতে থাকে। যদি কেউ মনে করে যে পাওয়ার আমার বাবার দেওয়া সম্পত্তি, তাহলে সে ভুল করবে। আমাদের বরাক উপত্যকার 2-1 নেতারা সেটাই ভেবেছিলেন যে এটা তো আমার পৈতৃক সম্পত্তি। সময়ে তার উত্তর, সঠিক সময় উত্তর দিয়ে দিয়েছে। আজকে ওনারা ভুগতেছেন না, সঙ্গে আমাদেরকে, দলটাকেও ভোগাচ্ছে। এই মুহূর্তটা যদি আপনি আমাকে শেয়ার করতেন, আপনাকে যখন রিটার্নিং অফিসার আপনাকে যখন সার্টিফিকেটটা দিল, আপনি বিদায় হওয়ার পর যখন সার্টিফিকেটটা আপনি নিলেন, সেই সময়ের মুহূর্তটা আপনি কিভাবে নিজেকে হ্যান্ডেল করেছিলেন? আপনি অনেকদিন থেকে এই রাস্তায়, অনেকদিন আপনি যুব কংগ্রেসের সভাপতি থেকে আপনি আজকে বিধায়ক, তো এই মুহূর্তটা আপনি যদি বলতেন। যখন আমাকে সার্টিফিকেট দেওয়া হয়, সেই মুহূর্তটা একটা আবেগিক মুহূর্ত ছিল, যে জনগণের এত বড় আশীর্বাদ। আজকে অবধি বোধহয় করিমগঞ্জ জেলাতে কেউ 88,000-এর আশপাশ ভোট পেয়ে নির্বাচিত হন নাই। এই প্রথম দক্ষিণ করিমগঞ্জের জনগণ আমাকে আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। নিশ্চয়ই ওনারা অনেক আশা, অনেক ভরসা নিয়ে সেটা আমার প্রতি ওনারা সেই আশা রেখেছেন। তা আমি এটাই বলতে চাই যে দক্ষিণ করিমগঞ্জের জনগণ যে আশা ভরসা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আল্লাহ যেন আমাকে তৌফিক দে ওনাদের সেই আশা ভরসা, সেই সম্মান বজায় রাখতে পারি এবং ওনাদের পাশে সবসময় থাকবো। এবং সেই অনুভব, সেটা এখানে বিবরণ দেওয়া বড় কঠিন, কিন্তু একটা জিনিস আমি খুব মিস করছি আর কি, ওই সময়টা, যে আজকে যদি মা থাকতেন, ওই জিনিসটা একটু মানে ইমোশনাল হয়ে গেছিলাম। আদারওয়াইজ বাকি তো সব ঠিকই আছে, কিন্তু আম্মা দেখিয়ে গেল না আর কি। ওইটা একটা, বাবা তো, বাবার জীবিত অবস্থায় দক্ষিণ করিমগঞ্জের জনগণ
যে রায় দিয়েছেন সেটা কোনোদিনই ভোলার মতন না, এবং ওনাদের সেই ভালোবাসা, সেই আশীর্বাদ চিরদিন আমার কাছে আশীর্বাদ হয়ে থাকবে। কমফোর্টেবল হতো। আচ্ছা, একটু আবেগিক হয়ে গেলেন আপনি। আচ্ছা, দক্ষিণ করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার আপনি কি মনে করেন কি কি প্রধান সমস্যা আছে এবং এই সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করার চেষ্টা করবেন? দক্ষিণ করিমগঞ্জ বলেন, শ্রীভূমি বলেন, সমস্যা সব জায়গায় একই। রাস্তাঘাটের অবস্থা শোচনীয়, হসপিটালে বেড নাই, ডক্টর নেই, পানীয় জলের অবস্থা খুবই খারাপ, শিক্ষিত বেকার যুবক ভাইদের কর্মসংস্থান, ব্যবসায়ী ভাইদের অনেক অসুবিধা, এবং আমাদের মা বোনরা যারা আছেন ওনাদের জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে। একটা সমাজ কখনো শক্তিশালী হতে পারে না যত সময় পর্যন্ত আমরা আমাদের ঘরের বা আমাদের পাড়া প্রতিবেশী মা বোনদেরকে আত্মনির্ভরশীল করে তুলি না, ততদিন একটা শক্তিশালী সমাজ কখনো গড়ে উঠতে পারে না। তো ওই দিকেই চিন্তাধারা করে এগানোর চেষ্টা করতেছি, দেখা যাক উপরওয়ালা কতটুকু ইয়ে করে। আপনার বিরুদ্ধে নির্বাচনের পূর্বে অনেক মিথ্যা অভিযোগ উঠেছিল, আপনি কি ভেবেছিলেন এই মিথ্যা অভিযোগ আপনাকে এই বিধানসভার টিকিট থেকে বঞ্চিত করতে পারবে? দেখেন, আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, আমি আল্লাহ বিশ্বাসী ছেলে, আমি ওনার উপরে বিশ্বাস রাখি, পৃথিবীতে আমি কাউকে আমি জানতাম আমি সঠিক পথে আছি, এইসব আমাকে কোনো কিছু আটকাতে পারবে না। আমাদের এই মিথ্যা অপপ্রচারটা আলটিমেটলি আমার টিকিট প্রাপ্তির থেকে শুরু করে নির্বাচন লড়া পর্যন্ত, নির্বাচন জয়ী হওয়া পর্যন্ত এটা একটা বিরাট কাজ করেছে, আমাকে সাহায্য করেছে। যারা আমার জন্য অপপ্রচার যারা করেছেন, আজকে আপনার ট্রান্সপারেন্টের মাধ্যমে ওনাদেরকে অনেক অশেষ ধন্যবাদ। ওনারা উত্তর পেয়ে গেছেন, জনগণ রায় দিয়ে দিয়েছে। মিথ্যা অপপ্রচার, মিথ্যা দিয়ে বেশি দিন টিকা যায় না। দক্ষিণ করিমগঞ্জের মানুষ, করিমগঞ্জ জেলার মানুষ আমাকে ছোট থেকে দেখেছে, এই শহরে বড় হয়েছি, দক্ষিণ করিমগঞ্জের জনগণের সামনে বড় হয়েছে। ওনারা আমাকে চিনেন, আমার পরিবারকে চিনেন, আমার সবাইকে, এই জেলার এই বরাক উপত্যকার মানুষ আমাদেরকে জানে। এই 10-12 জন লোকে কি বলল সেটা নিয়ে আসে যায় না। আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতাম যে টিকিট আমি ইনশাল্লাহ পাবো, আল্লাহ আমাকেই টিকিট দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দক্ষিণ করিমগঞ্জ জনগণ আমার পিছনে থাকবে, ইনশাল্লাহ দক্ষিণ করিমগঞ্জ থেকে বিজয়ী হব ইনশাল্লাহ। এটা আমি প্রথম দিন থেকে আমার একদম ফুল কনফিডেন্স ছিল। আলহামদুলিল্লাহ সেই মতেই আল্লাহর রায়, জনগণের রায় আমার পক্ষে এসেছে। আচ্ছা, আপনার একটি গুণ আমরা যা অস্বীকার করতে পারবো না, আপনি যখন আমাদের কর্মী সমর্থক যারাই আপনার ঘরে যান বা আপনি যাদের সঙ্গে দেখা করেন, আপনার একটা মানে আদর আপ্যায়নের একটা আপনি করে থাকেন, কিন্তু যখনই নির্বাচন আসে তখনই চৌধুরী পরিবারের টঙ্গী ঘরের প্রসঙ্গটা চলে আসে। এটার কারণ কি জানতে পারবো? এটার কারণ এটাই, ভালো কোশ্চেন করছেন আপনি, ধন্যবাদ। এটার কারণ এটাই, দক্ষিণ করিমগঞ্জের জনগণ, করিমগঞ্জ জেলার জনগণ তার উত্তর দিয়ে দিয়েছে। দেখেন, সময় পরিবর্তনশীল, আপনাকে সময়ের সঙ্গে চলতে হবে। আপনি যদি সময়ের সঙ্গে না চলেন তাহলে আপনি
কোনো না কোনো জায়গায় বাধার সম্মুখীন হবেন। বাবার রাজনৈতিক জীবন, আমার দাদার রাজনৈতিক জীবন, আমার দাদাও তো বিধায়ক ছিলেন, করিমগঞ্জ মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান ছিলেন, খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী। ওনাদের সময় যে রাজনীতিটা ছিল, আজকে সেই রাজনীতি নেই। ওনাদের সময়ে পর্দার একটা কথা ছিল, মুসলিম সমাজে একটা পর্দা ছিল, বাড়ির মহিলারা বাইরের জনগণের সামনে যেন না যায়। আজ থেকে 20 বছর আগে সেটা কঠোরভাবে এই জেলাতেও মানত লোক, আপনার বাড়িতেও মানত, আমার বাড়িতেও মানত, বা আপনার এলাকার এই এলাকায় যত প্রতিবেশী আছেন সবাই মানত। জানি না আপনি আমার কথায় কতটুকু এগ্রি করেন। আমাদের বাড়িতে এই জিনিসটা খুব স্ট্রিক্টলি মানা হতো। বাবা যখন বিধায়ক ছিলেন, এটা ঠিক, আমি এটা করব না যে বাবা টঙ্গি করে লোকজন বসতো, এটা একদম বাস্তব কথা। টঙ্গি ঘর দুটা ছিল, একটা বাইরের টঙ্গি, একটা ভিতরের টঙ্গি। দক্ষিণ করিমগঞ্জের জনগণ যখন বেশি লোক আসতেন তখন বাইরে টঙ্গি করে বসতেন, 7-8 জন 10 জন 12 জন আসলে ভিতরের টঙ্গি করে বসতেন। আর বাবার একটা অফিস রুম, এখন বাবা যে রুমে বসেন সেটাই ওনার অফিস রুম, তখনও ছিল, আজকে ভিতরের টঙ্গি রুমটা না 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 টঙ্গি, একটা টঙ্গি ছিল, আপনি বলতে পারবেন না, আপনার বাবা বলতে পারবে। নমাজের জন্য একটা টঙ্গি করছিল, তো 15-20 জন আসলে ওইখানে নমাজ পড়ে ওইখানে আলোচনা হয়ে যেত। আর কোনো লেখালেখির কাজ থাকলে বাবার অফিস রুমে সবাই গিয়ে বসে করতো। আর ধরেন মানুষ 50-60 জন আসলে প্রথম টঙ্গি ঘর যেটা, সেখানে বসতো। তো এটা তো কোনো অপরাধ নয়। আমরাও সন্তোষ মন দেবের বাসায় গিয়েছি, ওনার এখানেও টঙ্গি ঘর ছিল না, কিন্তু রুম 2টা ছিল, একটা বাইরে অফিস রুম, একটা ভিতরে ড্রয়িং রুম, আর উপরে আর একটা ড্রয়িং রুম। আমরাও বাইরে বসেছি, ভিতরেও বসেছি, উপরের রুমেও গিয়েছি। এইটা তো কোনো মানে জনপ্রতিনিধির কোনো এটা নিয়ে মূল্যায়ন হয় না, তাই না? মূল্যায়ন কোথায় হবে? আজকে তো ওই সময় কি আমাদের বাড়ির মহিলারা এসে কি অতিথি আপ্যায়ন করার কথা ছিল না? তো যারা দেখেন, আপনি বাস্তবতার থেকে যখন সরে যাবেন, আমার বাবাকে লোকজন 5 বার 25 বছর নির্বাচিত করেছে, 2 বার মন্ত্রী বানিয়েছে দক্ষিণ করিমগঞ্জের জনগণ, উত্তর করিমগঞ্জের জনগণ। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। বাবা যদি কাজ না করতেন, ব্যবহার ভালো না করতেন, তো ওনাকে 5 বার নির্বাচিত করতো না। যারা ইলেকশন আসলে এই অপপ্রচারটা আসে, আমার সঙ্গেও সেই অপপ্রচার হলো। আজকে আপনি অন এয়ার আপনি স্বীকার করলেন যে আমার বাড়িতে গেলে তো আপনি সেটা দেখেন নাই, অতিথি আপ্যায়ন আপনি, আজকে সকালেও আপনি আমাকে দেখেছেন আমি কিভাবে আমার কনস্টিটিউয়েন্সির লোকজন আসলে ওনাদের সঙ্গে বসি, কথা বলি। রাজনীতি, আমি এটাই বলতে চাই আপনার, আমি এটা শুধু আজকে না, আমি অনেকদিন থেকে ফলো করেছি। আজকে যেহেতু আবার এটা স্মরণে আসলো, তো ভাবলাম যে এই কোয়েশ্চেনটা আমি আমার এটাতে আপনাকে না না, আপনি ভালো করেছেন এটা বলে, কিন্তু বাস্তবতার থেকে কেউ সরে যেতে পারবে না। আজকে যারা এই কথাগুলো বললো, আজকে তারা কোথায়? আজকে তো একজন ইলেকশনের পরে তো গায়েব হয়ে গেছে, কাউন্টিং হল থেকে বেরিয়ে যে কই গেছে ভদ্রলোক। আমি নিজে খবর লই মাঝে মধ্যে যে মানুষটা আছে কই। আজকে দক্ষিণ করিমগঞ্জে সিদ্দিক সাহেব যেদিন এমএলএ হইলা, মন্ত্রী হইলা, আমি রাজনীতি থেকে আমি সরে গেলাম, বাবা সরে গেল দক্ষিণ করিমগঞ্জ থেকে, আমরা ব্যবসাতে চলে গেলাম। কিন্তু এমন একটা অবস্থায় হয়েছিল যখন লাস্ট বাবা হারছিল, আমাদের আর্থিকভাবে আমরা অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছিল। কিন্তু আপনি এক লাগাতার যদি 3টা নির্বাচন আপনি হেরে যান, ফাইন্যান্সিয়ালি একটু উইক হয়ে যায় যে কোনো, তখন বাধ্য হয়ে ব্যবসাতে যেতে হয়েছে। উনি মন্ত্রী হয়ে গেছেন, আমরা তখন ইচ্ছে করে সরে গেছি যে যদি আজকে আমরা এখানে ডিস্টার্ব করি, এদের জনগণ কইব মুক্তাদির চৌধুরী সাহেব কাজ করতে দিতরা না, তাহলে আমরা ফ্রি হ্যান্ড দিস।
আজকে তো তার প্রমাণ হয়েছে। আজকে যারা ভূমিপুত্র কইয়া নির্বাচিত হইল, যারা ভূমিপুত্র কইয়া নিজেরে দক্ষিণ করিমগঞ্জের ভূমিপুত্র কইয়া নির্বাচিত হইয়া একটা RX ইয়ামাহা 100 বাইক দেখিয়া আজকে 1000 কোটি টাকার মালিক কি করে হবে? আমি ওই প্রসঙ্গে যাইতে চাইতেছি না, কিন্তু সময় বড় নিষ্ঠুর, সময় উত্তর দিয়ে দিচ্ছে। এবং দক্ষিণ করিমগঞ্জের জনগণ এটা বুঝতে পারছে। আমি প্রথম দিন থেকে আমি জানি জনগণ আমার সঙ্গে থাকে, কারণ আমার বিশ্বাস আছে দক্ষিণ করিমগঞ্জের জনগণের উপরে যে রায় সঠিক রায় সময় মতো তানবিন লইবা। আলহামদুলিল্লাহ সময় মতো সঠিক সিদ্ধান্ত দক্ষিণ করিমগঞ্জের জনগণের লইছে। কিন্তু কথা হয়েছে 3 লাখ জনগণের কনস্টিটিউয়েন্সি, 5000 কম, এটা বিরাট একটা কনস্টিটিউয়েন্সি। এবং MLA এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডটা সব MLA যত আমারও হতো, যার 1,10,000 জনগণ তারও সমান, আমার 2,95,000 জনগণেরও আমারও সমান। তো এটা একটা রেসপন্সিবিলিটি। জনগণের রায় নিয়ে নির্বাচিত হইয়া 98,000-এর আশপাশ ভোট পাইয়া নির্বাচিত হওয়া, এটা একটা বহুত বড় রেসপন্সিবিলিটি। এটাই বুঝায় যে জনগণের যে রেসপন্সিবিলিটিটা আমার উপরে রাখছই, আমি এই রেসপন্সিবিলিটারে কতটুক আমার গুরুত্ব দেওয়া লাগবে আপনি চিন্তা করিয়া দেখুন। সেই সম্মান তো আমার দিতে লাগবে, চেষ্টা করতেছি। আপনারা সবাই দোয়া রাখবা, আশীর্বাদ রাখবা। মাত্র 1.5 মাস হয়েছে, এখনো রাস্তা অনেক লম্বা। সবের দোয়া চাই, আশীর্বাদ চাই, ভালোবাসা চাই। আচ্ছা, একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, রাজনীতিতে ব্যস্ততা থাকেই, আবার ব্যবসার ক্ষেত্রেও স্ট্রেস থাকে। এর মধ্যে আপনি আপনার যে ধর্মীয় কাজকর্ম বা আধ্যাত্মিকতা কিভাবে আপনি ম্যানেজ করেন? না, আমি দেখুন, আমি আপনার একটা কথা বলি, আমি পারাপক্ষে আমি আমার যত ব্যস্ততা থাকি আমি আমার নমাজ মিস করতে চাই না, কিন্তু নমাজ ইদানিং মিস হয়ে যায় এক দুই। যেমন কালকে আপনার খোলাখুলি কই, কালকে আমার আসর, মাগরিব, এশা 3 ড্রেস। কেন আমি গুয়াহাটির থেকে আমার অ্যাসেম্বলিতে আমি সকালে 8টায় ঢুকছি, বাজেট সেশন চলাত আসিল, বাজেট সেশনের মাঝখানেও আমি জুম্মার লোকে বাইরে আইছি। আমি বাজেট সেশন আমি জুম্মার যখন আমি দেখছি জুম্মা পাইতাম না, আমি বাজেট সেশন থেকে বাইরে জুম্মা ফড়িয়া আমি APCCতে আমি কাছাড়ের অবজারভার রিভিউ মিটিং আসিল 3টার থেকে রিভিউ মিটিং করিয়া রাজীব ভবন থেকে আমি বাইরেছি বিকাল 5:45। সারিয়া আমি বাসাত আইছি দৌড়াইয়া, আইয়া খালি কাপড় ঢুকাইছি 2-3টা ঢুকাইয়া সিধা স্টেশন আইছি। স্টেশন থেকে ট্রেন যাইব অবস্থা, উঠিয়া আইয়া এখানে সকালে নামছি 7টার, আবার 10টার বাড়িয়ে গেছি। সমস্ত দিন বাইরে থাকিয়ে এখন আইয়া আপনার এখানে উঠছি। এখান থেকে গিয়ে আরো নর্থের MLA এখানে একটা সিটিং আছে, করিয়া রাত্রে কটাত বাসার ঢুকমু আল্লাহ জানে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং আপনার কাছে কোয়েশ্চেন, ভালো পোশাক, ভালো গাড়ি, ভালো বাড়ি, এই সব শখ আমিনুর রশিদের কি ছোটবেলা থেকেই ছিল? না, আল্লাহ বলে দিয়েছেন, কোরআন শরীফে লেখা আছে, ইনশাআল্লাহ তোমরা খরচ করালে কোয়া হয়েছে, কৃপনামি করালে কোয়া হয়েছে না। আপনি পড়েন কোরআন শরীফ, বারবার কোয়া হয়েছে খরচ করো। এটা আমার আল্লাহর দেওয়ার শখ। আলহামদুলিল্লাহ কিছু শখ আছে, এটা পরিবর্তন করতে পারতাম, এটা আল্লাহরও দেওয়া আলহামদুলিল্লাহ শখ। এগুলো তো ছাড়া কঠিন হয়ে যাবে। আপনার দাদা বিধায়ক ছিলেন, আপনার বাবা বিধায়ক ছিলেন, মন্ত্রীও ছিলেন, এইবার আপনি বিধায়ক হয়েছেন। এই ধারাবাহিকতা
কি আপনাদের পরিবারে আগামীতেও চলবে? দেখেন, দাদা 1947 উনি বিদায় হয়েছেন, 47-এ ওনার টার্ম শেষ হয়েছে। বাবা 72-তে প্রথম বিদায় হয়েছে, 26 ইয়ার্সের গ্যাপ ছিল, ঠিক আছে। আমি আলহামদুলিল্লাহ বিদায় কইছি 2026-এ। আমার বাবার সঙ্গে গ্যাপ অলমোস্ট 26 ইয়ার্স। তো আমি আপনাকে প্রথমও বলেছি, এটা একটা সার্কেল, কেউ চাইলে কিচ্ছু হইতে পারবে না, যখন আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুরে খুদা হতা। হ্যাঁ, আল্লাহ যদি আপনার কপালে লেখসই, পৃথিবীর কোনো শক্তি নাই আপনার আটকানোর। আর আল্লাহ যদি আপনার এটা লেখসই না, আপনার নাই কপালে, পৃথিবীর কোনো শক্তি নাই এটা আপনার দেওয়ার, আর তাই লিখে নিলে পৃথিবীর কোনো শক্তি নাই সেটা নেওয়ার। আপনি আমার আরেক লাস্ট কিতা কইছেন, জিজ্ঞেসেন মানে এই ধারাবাহিকতা কি আগামী দিনেও চলবে? দেখেন, কোনো জিনিস পৃথিবীতে নিজের ইচ্ছায় হয় না। আমার ছেলে, আমার মেয়ে, আলহামদুলিল্লাহ আমি কোনোদিন ভাবি নাই যে আমার মেয়ে আমার থেকে এত দূরে লন্ডনে থাকবে, আমি জীবনে ভাবিনি। কোনোদিন আমাদের বাড়িতে কোনোদিন কেউ চিন্তাও করে নাই যে আরশি কোনোদিন লন্ডনে পড়াশোনা করবে। আমাদের পরিবারে, আমাদের গোষ্ঠীর মধ্যে প্রথম পড়াশোনা করতে গেছিলেন লন্ডনে সিরাজুল হক চৌধুরী সাহেব, আমারই ভাই, কাজিন ব্রাদার, বিধায়ক ছিলেন নর্থের 2 বার। তাইন গেছলা লন্ডনে পড়াশোনা করাতে আমরা পরিবারে। আর আমরা পরিবারের মধ্যে এবার আমার মেয়ে গেল 2019-এ। তাই জামিয়া থেকে সরলাবিল্লা জ্ঞানজ্যোতি থেকে 12 কমপ্লিট করলো, করিয়া কইলো যে দিল্লির জামিয়াত পড়তো। আমরা দিল্লির জামিয়াত ইনশাআল্লাহ তাই আলহামদুলিল্লাহ অ্যাডমিশন পাইলো, পাইয়া মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো, করিয়া তাইও ভাবছেন না তাই লন্ডন যাইতো। তাই টাটা মেমোরিয়াল মুম্বাই তাই ইন্টারভিউ দিল, 36 সিট আছিল অল ইন্ডিয়া বেস। নিটো তাই সিট পাইছে, ডক্টর সিট তাই পাইছে আর সে তাই 98% সাইকোলজি মার্ক পাইছে। পাওয়ার পরে তাই বোম্বে আমিও লইয়া গেছি, ইন্টারভিউ দিছে, দিয়া বাইরে আনলে আমি জিজ্ঞেসি কিতা অবস্থা গো, কইলো না বাবা আমি তো পাইতাম নাই। কেন কেন কইলো অল ইন্ডিয়া 36 সিট মাত্র, তুমি কিলা আশা করো আমি কোনো সিট পাই? বললাম তুমি পাইবে সিট, ইনশাল্লাহ সিট তুমি বোম্বেতেও পাইবে। তো আমরা কেউ ভাবছি না যে তাই লন্ডন যাইব। তাই আমরা বাদর দিন সকালে রেজাল্ট আইছে তাই পাইছে। বোম্বে আমার বইনের এখানে আমরা আসলাম, পরের দিন আমরা ফিস জমা দিয়া আমরা গুয়াহাটি আই গেছি যে নেক্সট ডাকবো যখন আমরা বোম্বে থেকে নিয়ে দিয়ে। তখন আমার ছেলে পড়াশোনা করে সেম স্কুলও গুয়াহাটিতে সরলাবিল্লা। গুয়াহাটি হওয়ার পরে ইউসিএল লন্ডন থেকে ইনভাইট করছে, মাস্টার্সের লোকে ডাকছে। ইউসিএল ওয়ার্ল্ডের মধ্যে 4th সাইকোলজিতে মনে হয় আমার, যেটা তাই কোয়া মতে 4th or 3rd ওরকম। তখন আমরা সবাই চিন্তায় কইলো তাই লন্ডন যেতে। তাই বললাম তুমি তোমার দাদার লোকে বউ হয়ে যাও, তাই যদি অ্যালাউ করোই তে ঠিক আছে। আবার খুব শখ তার নাতি নসার মধ্যে কেউ ডক্টর হইত, তাই ডক্টর সিট পাইছে। তাই আমারে খালি কই না তাইরে ডাক্তারি পড়ো। আমি আপনি আর আপনার নাতিনোর কথা আপনারা ঠিক করিলেন, আমি ঢুকতাম না। তাই আরশি দরজা বন্ধ করি 1 ঘন্টা বইছই, বাইরে আব্বাই আমার কইছই তাইরে লন্ডন যাইতে দাও। তো কেউ কোনোদিন ভাবিয়া কিচ্ছু হয় না। আপনি যেটা আমার কোয়েশ্চন করছেন, এটা ডেস্টিনি, আল্লাহর হুকুম, যার কপালও যেখানে লেখা থাকবো ওখানে। আচ্ছা, নির্বাচন চলাকালীন অবস্থায় আপনার এমন কি কখনো লেগেছিল যে নির্বাচনটা একটু কঠিন হয়ে গেছে, বিজয়ী মালা পরাটা একটু টাফ? না, এইটা আমি কখনো নির্বাচনে উপলব্ধি মানে একবারও আমি এটা আমার মনে আসে নাই। আমার একটা প্রবলেম নির্বাচনে যেটা হয়েছে, আমি আপনারা
ক্লিয়ার খোলাখুলি আলোচনা করি। এটা আমি কোনো সময় ভাবি নাই যে এখানে অন্য কেউ জিতবো। এটা আলহামদুলিল্লাহ আমার এটা দৃঢ় বিশ্বাস দক্ষিণ করিমগঞ্জের জনগণের উপরে আসি যে রায় আমার পক্ষে আইব। কিন্তু একটা প্রবলেম আমি ফেস করছি, টিএমসি যখন স্টার ক্যাম্পেইনার গুলো একদম ডেইলি একটা একটা করে আনা নামানি শুরু করলো, তখন আমাদের স্টার ক্যাম্পেইনাররা আমরা ডেট পাইতেছিলাম না। আমার কেন গৌরব গগৈ আবার কথা আছিল, গৌরব গগৈ আপার আসাম থেকে তাই না ইতা নাই জানাই দিলে আমরা তাই কোনো জায়গায় বরাক বেলি দিতা নাই। তখন আমি কইলাম যে আমার তাইলে আপনারা স্টার ক্যাম্পেইনার দেওয়া। সচিন পাইলট দেওয়া হইলো লাস্ট মোমেন্টে, একদিন আগে জানানি হলো, আমার হেলিপ্যাডের পারমিশন পাইতে দিকদারি হইলো, রেডি করা গেছে না করিয়া। তখন একটু আমি চিন্তিত আসলাম, মানে আমার অপোজিশনটা অনেক প্রপাগান্ডা করতেছিল যে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে জড়িত, এই সেই অনেক কথা। তখন আমি কইলাম তাইলে আমার একজন লাগবো আমার স্যার। তখন কইলো যে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট খার্গে সাহেবরে আপনারা দেওয়া হইতেছে, আপনি অ্যারেঞ্জ করবেন। খার্গে সাহেব যেদিন আইসুন, যেদিন আমরা চেরাগি বাজারে মিটিং করছি, আপনি বিশ্বাস করতে না, মিটিংয়ের টাইম আসিল 3টা, কিন্তু আমরা কমিউনিকেশন করতে একটু ভুল করছে আইসিসি। আমরা জানাইছে 12টার সময়, মানে 2টাত মিটিং কইছে, 2টা কয়ে আমরা মানুষের সব 12টাত কইছি। 20,000 মানুষ 12টা থেকে লইয়া বিকাল 6টা পর্যন্ত চেরাগি বাজারে দক্ষিণ করিমগঞ্জের জনগণ এই সফরে সাফল্যমণ্ডিত করার লোকে তাই বিকাল 6টা পর্যন্ত অপেক্ষা করিয়া সেই সফরে সাকসেস করছে। আমি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ করিমগঞ্জের জনগণের সেই কৃতজ্ঞতা জানানির ভাষা আমার কাছে নাই, এবং সেদিনই প্রমাণ হয়ে গেছে, সেদিনই ভোট হয়ে গেছে যে আগামী নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের জনগণ আমার পাশে থাকবে। আচ্ছা, আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি আপনি দিল্লিতে বাসর পেতেছিলেন। বাসর পেতে আপনি আমদানি রপ্তানির বিষয়াদের সঙ্গেও আপনার বৈঠক হয়েছে, আপনি ওনাদের সঙ্গে দেখা করেছেন। যে আপনার আমাদের যে সুতারকান্দির যেটা আমদানি রপ্তানির পোর্ট, যেটা বন্দর, যেটা এটা খোলার জন্য, এই যে পোর্টটা খোলা, এটা কি আমিনুর রশিদ চৌধুরীর ব্যবসাটা সহজভাবে চলার জন্য, না এতে জনগণের কোনো সুবিধা হবে? ভালো কথা, খুব সুন্দর কোয়েশ্চেন। দেখেন, আমি যে জায়গা থেকে বেরিয়েছি, আমি একটা ব্যবসায়ী ছেলে, ব্যবসা করিয়া রাজনীতিতে আইছি। আমার সঙ্গে যে বাইরা ব্যবসা করে সুতারকান্দি পোর্টে, আমি তাদের অসুবিধা সুবিধা আমার থেকে বেশি তো কেউ জানে না। কেন এই বন্দরটা তো আমরার গড়া বন্দর, সুতারকান্দি পোর্ট তো আমরা এই করিমগঞ্জের জেলার ব্যবসায়ীদের হাতের গড়া। তাদের যে প্রবলেম, তাদের যে অসুবিধা সুবিধার সম্মুখীন হইতেছে, অবশ্যই আমিও ব্যবসার সঙ্গে জড়িত আছি, আমারও সুবিধা অসুবিধা আমার দেখা লাগবো, কিন্তু আমি আমার অসুবিধা সুবিধাটারে পরে দেখছি। আজকে যে বাইরে ইম্পোর্ট করতে পারতেছেন, আপনি লেবারদের অবস্থা দেখুন গিয়ে সুতারকান্দি পোর্টে, একটাবার যাইন আপনারা গিয়ে সুতারকান্দি পোর্টের লেবারদার লোক একবার বইন, কিরম খান দিব আপনারা সামনে দেখুন। কোনো ব্যবসা নাই। গাড়ি যারা কত শো গাড়ি লাগতো, গাড়ির মালিকরা আজকে ঘরে বই রয়েছে, ইম্পোর্ট হইতেছে না। এইসব গাড়ি পুরনো গাড়ি, এখন যেগুলো এক্সপোর্ট হইতেছে লাইমস্টোন, কয়লা বা বিভিন্ন আইটেম, এগুলো সব জেসিবি ডাম্পার দিয়ে ব্যবসা হইতেছে। এই যে 100-150টা গাড়ির মালিক, এরা তো গরু বই গেছে। তা আমি সবের চিন্তা করিয়া গেছি, লোকে আমার ব্যবসার চিন্তা করিয়াও গেছি। লুকানির কিচ্ছু নেই, কিন্তু অপরাধ নাই। সবের চিন্তা করছি, লোকে আমার ব্যবসার চিন্তাও করছি। আমি খুল্লাম খুল্লা কথা কই, আমি কোনো লুকাচুরি করি না, আমার ভিতরে আমি কিছু রাখি না। আমি যা কই জনগণের সামনে কই। আমি নির্বাচনের সময়ও কইছি, আমার বিচার জনগণে করবা, আপনারা করা লাগতো না, জনগণের বিচার করিয়া দিলেই শুনি। তো সুতারকান্দি পোর্টটাও সেম ইস্যু। আজকে যদি ইম্পোর্ট খুলি যায়, আপনি দেখবা ইম্পোর্ট খুললে এই যে আজকে রাস্তাঘাটের কাজের বিলম্ব হইতেছে, যত রেভিনিউ পোর্টে বাড়বো
দিল্লিতেও এই পোর্টটার ইম্পর্টেন্স দিব, তাড়াতাড়ি রাস্তা বানাও, এই করো। যতদিন ইম্পোর্ট খোলা আছিল, সুতারকান্তি পোর্টের কাজ কিরকম হয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 হয়েছে না, এখনো তো স্লো হইতেছে, এখানে রেভিনিউ আইতেছে না। যদি রেভিনিউ আয় না, তারারও তো ইচ্ছা নাই আর এখানে পয়সা আর না দিন। যে আমরা একটা বাংলায় একটা কথা আছে না, খান্দে বুতে দুধ খায়, ওই রকমই সব জিনিস, বুঝাইতে পারছি আপনারা। আচ্ছা, এই রাজনৈতিক চরম ব্যস্ততার মধ্যে আপনি আপনার পরিবারের জন্য কিভাবে সময় বের করেন? এটা আপনি বহুত বড় কোয়েশ্চন করছেন। এটা একটু ঠিক, এটা আমি এখনো মিলাইতে পারতেছি না, এটা একটু অসুবিধা হইতেছে যে পরিবারের টাইম দেওয়াটা আমি লাস্ট 4-5 মাস থেকে বহুত কম দিছি। সাধারণত আমি আমার মেয়ের সঙ্গে ডেইলি কথা কইতাম রাত্রে, এটাও এখন 1 সপ্তাহ 10 দিনে হয় 1-2 দিন। আমার একটা নিয়ম আছিল, আমি আমার ছেলের সঙ্গে পরিবারের সঙ্গে একসঙ্গে বসে ডিনার করা, এটাও বন্ধ হয়ে গেছে। প্লাস আমার ওয়াইফ, আপনারা জানেন, আমার জেসমিন ইউনিভার্সিটির প্রফেসর ইংলিশের, ও দিনে সারাদিন ব্যস্ত থাকে ইউনিভার্সিটিতে। সন্ধ্যার পরে আওয়ার পরে 1 ঘন্টাও সময় চায় আর কি, নিজের সঙ্গে বসে 1 কাপ চা খাইতো বা রাত্রে ডিনারটা একসঙ্গে করার। এটা হয়ে উঠতেছে না, তবে ইনশাল্লাহ আমি এটারে একটা কিছু একটা প্ল্যান করি, আর আগামী দিনে দেখা যাক। যেহেতু আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রাজনীতি এবং ব্যবসা একসাথে কিভাবে আপনি ম্যানেজ করেন? রাজনীতি ব্যবসা দুইটা একসঙ্গে হয় না, এটা আমার বাবা আমার অনেক আগের থেকেই হয়েছে, কিন্তু 2 জিনিস একলগে হইতো না, যে কোনো একটারে চুজ করতে লাগবে। আজকে এটা আমি বুঝতে পারতেছি যে 2টা একসঙ্গে হইতো না। তো ব্যবসাটা এখন আমি টোটালি আমার ছেলের উপরে ছাড়ি দিচ্ছি, এও দেখে। আমি মনে হয় গত 3 মাস থেকে আমি নিজের অফিসে আজ পর্যন্ত ব্যবসায়ী অফিসে বসতে পারছি না। যাই অফিসে বইবার লগে কোনো সময় ফ্রি হইয়া 1 ঘন্টা লয়ে বই, কিন্তু বয়ার পরে যে মেন্টালিটি লই অফিসে বইতে লাগে, যে চিন্তাধারা লই একটা ঠান্ডা মাথায় একটা দেখার আলোচনা করার, এটা সম্ভব হয় না। এখানে সবসময় ফোন থাকে, এইরকম ফোন আপনি ইগনোর করতে পারতেন না। বহুত ইম্পর্টেন্ট ফোনও কল থাকে, জনগণের অনেক বহুত ইম্পর্টেন্ট কল হয়। যেমন এখন আপনার এখানে আইতে একটা আর্জেন্ট কল আইছে, আমি এসপির সঙ্গে কথা বলে পুলিশ পাঠাইতে হয়েছে এখন। তো এরকম অনেক কিছু আছে যেটা, যেহেতু এখন জনগণের মানুষ, প্রায়োরিটি জনগণ, এইসব জিনিস পরিবারের বাকি লোকরা দেখবো, অসুবিধা নেই। আচ্ছা, একটা জিনিস আপনার কাছ থেকে মানে আপনার কি ধারণা বা এটা জানতে চাইবো, বিধায়ক হওয়ার মূল চাবিকাঠি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ, আপনি কিভাবে? না দেখেন, রাজনৈতিক পরিবারে বরাক উপত্যকা সহ আসামের অনেক ব্যক্তিত্ব রাজনৈতিক পরিবারে আছেন, যোগ্য লোক আছেন যারা রাজনীতি করার যোগ্যতা রাখে। পরিবার থেকে যদি মনে করেন যে পরিবার ব্যাকগ্রাউন্ডটাই আপনার রাজনীতিতে আনিয়া আপনাকে এস্টাবলিশ করবে, এটা সম্ভব না। আপনাকে জনগণের হয়ে কাজ করতে লাগবে, জনগণ বুঝতে লাগবে যে না, উনি আমরা সুখে দুঃখে পাওয়া যায়, তখনই আপনি রাজনীতিতে আপনাকে এস্টাবলিশ হতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা নট আউট, একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে 40% ব্যাক করে দেয়, পুশ করে, কিন্তু ব্যাকগ্রাউন্ড নট পুশ ইউ 100%। রেস্ট 50% is your groundwork and 10% your financial stability. মানুষে কয় না নি পয়সা থাকলেই রাজনীতিতে এমএলএ হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, একদম মিথ্যা কথা, হয় না। আচ্ছা, আপনার জীবনের এমন কোনো মানুষ আছে কি যে নীরবে আপনার উপর সব থেকে বেশি প্রভাব ফেলেছে? এরকম 2 জন মানুষ আছে। আমার মা আমার জীবনে মানে এটা কেন হওয়ার মতন কিছু নাই, বাবাও আসুন, তারা 2 জন তো নট আউট আমার জীবনের
সবথেকে বড় অঙ্গ। তারপরেও আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে ডক্টর জেসমিন চৌধুরী আমার ওয়াইফ, আরশিয়া আমিন চৌধুরী আমার মেয়ে, ডক্টর আরশিয়া আমিন চৌধুরী, আর ফিরোজ রশিদ চৌধুরী আদিল আমার ছেলে। এই আমার পরিবারের তাদেরও অনেক অবদান আছে আমার পিছনে। সবাই মিলে সব একটা টিম হয়ে, আমার ওয়াইফেরও আমার উপরে অনেক অবদান আছে। আমি আজকের শামীম চৌধুরী, আজকের আমিনুর রশিদ চৌধুরী আর আগের শামীম চৌধুরী অনেক তফাৎ আছে। আমার বিয়ার পরে অনেক চেঞ্জ হইতে হয়েছে আমার ওয়াইফের কারণে। তো আজকে যদি তাই শুনে, যদি লাইভ দেখতেছে, আমার চেঞ্জ করার ডক্টর জেসমিন চৌধুরীর অনেক হাত আছে। ধন্যবাদ দেই, বাবা মারে দেই, জেসমিনকেও দেই, আরশিরেও দেই, ফিরোজরেও দেই। আচ্ছা, আগামীতে এমপি ইলেকশন যে 29-এর, সেটা নিয়ে কি আপনার কোনো চিন্তা ভাবনা আছে? না, এটা নিয়ে আমার কোনো চিন্তাধারা নাই। এটা করিমগঞ্জ জেলার, হাইলাকান্দি জেলার জনগণ ঠিক করবে ওনাদের প্রতিনিধি কে হবে। আমাকে কংগ্রেস দলের একজন মেম্বার হিসেবে আমার দলের হয়ে যেটা করার আমি সেটা করব। বাকি কংগ্রেস দলের হাইকমান্ড আছেন, ওনারা চিন্তা করবেন। যোগ্যতা ও অনুগত্য, এই দুইয়ের মধ্যে রাজনীতিতে কোনটি বেশি গুরুত্ব পায়? দেখেন, একটা কথা, আপনার কাছে যদি সততা না থাকে, আপনি একটা কথা আপনি পরিষ্কার মনে রাখবেন, ছল করে আপনি কারেন্ট কয়দিনের জন্য করতে পারবেন, কিন্তু এটা একবার না একবার জনগণের চোখে আপনি ধরা পড়ে যাবেন যে সিনসিয়ারিটি, ডেডিকেশন এবং বিশ্বাসযোগ্যতা, যেটাকে এই তিনটা জিনিস খুব দরকার। নাহলে আপনি একদিন না একদিন, আপনি যদি সততার সহিত কাজ করেন, জনগণ হয়তো ফার্স্ট স্টেপে আপনাকে খারাপ পাবে, কিন্তু সেকেন্ড স্টেপে বলবে না ঠিক কাজ করছে। আমি এটার উপরে বিশ্বাস করি। আচ্ছা, বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের অন্যতম দাবিদার হওয়া সত্ত্বেও আপনি টিকিট থেকে বঞ্চিত হয়েছেন। আপনি কি কখনো ভেবেছিলেন আপনার রাজনৈতিক ভবিষ্যৎ অন্য পথে চলে যাচ্ছে? না, কখনো ভাবিনি। কেন? আমি আজকে আপনাকে বলছি, এটা আমাকে হাইকমান্ড বলেই দিয়েছিল যে পার্লামেন্ট ইজ নট ইয়োর টেস্ট, ইউ গো অ্যান্ড ওয়ার্ক ফর অ্যাসেম্বলি। তারপরেও আমি হার্ড পুশ করছিলাম। যত হার্ড পুশ করছি তত তারা আমারে বুঝাইছে, কিন্তু এটা আমি কেউরে কই নাই এখনো। আমি জানতাম আমি টিকিট পাইতাম না, কেন আমার বাবাও আমারে কইছে, কে এত বড় কনস্টিটিউয়েন্সি, 60টা কনস্টিটিউয়েন্সির জন্য তুমি প্রথমেই কেন লড়াই যাইতেছ? আর বাবা অনেয়ার আমি কই, আর বাবাও কিন্তু হাফিজ সাহেবের লগে আসলো, আমার দিন বুঝাইতা নমিনেশনের লড়াই যখন চলে, তুমি বাধ্য টানতে দিলাও টিকিট, তুমি কষলো। আমার একটা আছে, আমি যখন কোনো জিনিসের নামি যাই, আমি পিছনে ঘুরিয়ে দেখতে আমি কোনোদিন দেখি না। আমি যত সময় লড়াইটা শেষ করছি না, তত সময় লড়াইতেই থাকি। আচ্ছা, আপনার জীবনের এমন কোনো সিদ্ধান্ত আছে কি যে সিদ্ধান্তটা আজকের দিনে আপনার অনুভব হয় যে এই সিদ্ধান্তটা আমার ভুল ছিল? বড় কঠিন কোয়েশ্চন, এটা অন এয়ার কইতে পারতাম না। হ্যাঁ, এটা আছে, কিন্তু
এটা আপনারা আমি এটা একদম ভেরি পার্সোনাল, এটা কোয়াটা কঠিন হয়ে যাব। আচ্ছা স্কিপ। আচ্ছা, আপনার এইবার নির্বাচনে মোট কত টাকা খরচা হয়েছে? আমার এফিডেভিটে আমরা দেওয়া আছে, অ্যাকাউন্টসের হিসাব দেওয়া আছে, আপনারা গেলে দেখতে পারবা। না মোটামুটি তাও মানে তারপরও আপনি যদি সংখ্যায় বলতে পারেন। সংখ্যা অ্যাকচুয়ালি এটা বলা কঠিন। কেমন খরচা হয়েছিল কি যে একটা বিশাল অঙ্কের কিছু টাকা খরচা করেন মানুষ, কেউ কম খরচ করেন, কেউ জনসাধারণ সাহায্য করেন। না, জনসাধারণ সাহায্য করছে, অনেকে করছে, এটা ফ্যাক্ট, অনেকে সাহায্য করছে। কিন্তু নির্বাচন, আজকের ডেটের নির্বাচনটা আজকাল একটু কঠিন হয়ে গেছে নির্বাচনটা। আমি এটাই আপনার মাধ্যমে জনগণের কাছে অনুরোধ রাখবো যে নির্বাচনের সময় আমরা খুব আবেগিক হয়ে যাই, একটা উৎসব মনে করি। এটা আলটিমেটলি গিয়ে পরে যেই প্রতিনিধি হয় এটা একটু অসুবিধা হয়। নির্বাচনের সময় খরচটা সবাই যদি মনে করে যে এই নির্বাচনটা আমার নির্বাচন, আমার কথাটা আমি এই জন্য কইতেছি, আমিও জানি এটা কোয়া কথা, এটা কোনোদিন হইতো না। কিন্তু বিইং এ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ আসাম অ্যাসেম্বলি, আজকে জনগণই আমার আসাম অ্যাসেম্বলির প্রতিনিধি বানাইছে। আপনি যেহেতু আমার জিজ্ঞাসা, আমি চাই ইলেকশন কমিশনে একটা সিস্টেম করে দিলাও, নির্বাচনটা খরচাটা ইলেকশন কমিশন গ্রহণ করিলাম, তখন দেশের পলিটিক্সটা অন্যরকম হয়ে যাবে। আর না হইলে নির্বাচন আইলে যে অবস্থা হয় আর কি, এটা আলটিমেটলি গিয়া ভারতবর্ষের ইলেকট্রাল রাজনীতিটারে একটু, আমি মনে হয় একটু এই সিস্টেমটার উপরে কাজ করতে লাগবে সরকার। বিধায়ক হওয়ার পর আপনি কোন সমস্যা সমাধান করতে চেয়েছিলেন সব থেকে প্রথম? না, সবথেকে প্রথম আমার কমিটমেন্ট যেগুলো আছে, আমার কমিটমেন্ট কিছু আছে দক্ষিণ করিমগঞ্জের জনগণকে আমি ইলেকশনের সময় দিছিলাম, সেই কমিটমেন্টগুলোর উপরে আমি অলরেডি কাজ করি। আর আমি আপনার এখন কইটা কইতে পারতাম না, জনগণ জানে আমি ইলেকশনের সময় কিতা কিতা কমিটমেন্ট দিছি, এটার উপরে আমি কাজ চলে আমার, এবং আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এগুলো সমাধানের যাইতেছি আমি। আর মেইন দেখুন, মেইন রাস্তাঘাট, পানীয় জল, ইলেকট্রিক, হসপিটাল, বেড, ডক্টর, গ্রামীণ রাস্তা, এইগুলোই সবচেয়ে বেশি প্রায়োরিটি আজকের দিনে। এবং একটা জিনিস যেটা আমি বিধায়ক হওয়ার পরে আমি চিন্তা করতেছি, যেটা এর আগে কোনো বিধায়ক চিন্তা করছে বলে আমি জানি না, আমি স্টুডেন্টের উপরে আমি বেশি ফোকাস করতেছি। আচ্ছা, আপনি দেখছেন আমি এই অ্যাসেম্বলিতে আমি জেডাবলি, নিট, সিটেট, টেট, তারপরে আপনার ইউপিএসসি, এপিএসসি নিয়ে কথা কইছি। আমরা জেনারেশনটায় পড়াশোনারে যেভাবে নিছিল, আর আজকের প্রেজেন্ট জেনারেশন পড়াশোনার উপরে, বিশেষ করে মেয়েরা, ছেলেরা তো অগৈতেছে, মেয়েরাও আরো বেশি অগৈতেছে। আজকে যদি ডিস্ট্রিক্টে গভর্নমেন্ট কোচিং সেন্টার ফর কম্পিটিটিভ এক্সামসের হয়ে যায়, আপনি দেখবার রূপরেখা চেঞ্জ হয়ে যাব, এই জেলার রূপরেখা চেঞ্জ হয়ে যাব। আজকে অনেক ভাই বোনরা আছে, মেধাবী ছাত্রছাত্রী ভাই বোনরা আছে, যারা টাকা পয়সার কারণে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারতেছে না। আজকে যদি এই ইয়েটা যদি আমি করিমগঞ্জ জেলাতেও আনিয়ে দিতে পারি না, বরাক উপত্যকা তো কোনো এক জায়গায় যদি এই সেন্টারগুলো আই যায়, আমি মনে করি যে এখানের ছাত্রছাত্রী ভাই বোনরা বা ওনাদের প্যারেন্টসরা অনেক উপকৃত হইবা, যেটার উপরে আমি খুব সিরিয়াসলি কাজ করতেছি। এটা আমার ওয়ান অফ দ্য প্রায়োরিটি সেক্টর, যেটা আমার ইলেকশনের সময় কমিটমেন্ট ছিল জনগণের প্রতি। এটা অলরেডি আমি ধরছি, আপনি অলরেডি দেখছেন আমি কোনটার উপরে
প্রায়োরিটি ধরছি। এটার আমি কাজ করি, আর জাস্ট উপরওয়ালার আশীর্বাদ চাই, দোয়া চাই, জনগণের আশীর্বাদ দোয়া চাই। আশা করি এটা আমি সমাধান করব। আজকের দিনে নবপ্রজন্মকে আপনি কি বার্তা দিতে চাইবেন? নবপ্রজন্মের যে ভাইরা আছে, যে জেনারেশনটা আছে, ওরা কিন্তু অনেক সজাগ। আমার কাছ থেকে ওনাদের আমি দেওয়ার কিছু নেই, ওরা খুব সজাগ, খুব ভালো লাগে। অনেক জিনিসে ওরা আমাদের থেকে অনেক এগিয়ে আসে। তা আমি এটাই চাই যে ওরা নিজের পড়াশোনা করে, বিজনেস করে এগিয়ে যাক। মা বাবার যে আশা ভরসা, আমার ছেলে মেয়েদের প্রতিও আমার যে আশা ভরসা, সবার ছেলে মেয়েদের প্রতি, সবার মা বাবার প্যারেন্টসদের একটা আশা ভরসা থাকে। যে রাস্তায় যাচ্ছে তারা যেন সব দিকে তারা কামিয়াব হয়, এটাই কামনা করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। আচ্ছা, আপনি একজন ভালো বক্তা, যেটা আমরা দেখতে পেয়েছি। আপনি খুব ভালোভাবে শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন, অ্যাসামিজেও কথা বলতে পারেন, ইংলিশেও কথা বলতে পারেন। আজকের নবপ্রজন্ম, যুবক ভাইয়েরা, যাদের নলেজ থাকে কিন্তু বক্তব্যের ক্ষেত্রে ওরা বক্তব্য দিতে পারে না, এই যে আমিনুর রশিদ চৌধুরীর বক্তব্য, এটা কি আগে থেকেই এরকম বক্তব্য ছিল, না আপনি চেষ্টা করতে করতে এইরকম বক্তব্যে আসেন? টু বি ভেরি অনেস্ট, যদি আমি বলি, আমার ফ্রেন্ড সার্কেলটা ছিল সবসময় একটু অন্যরকম। আমি সবসময় ম্যাক্সিমাম নাম্বারস টাইম আমি গুয়াহাটিতে, শিলংয়ে, আমার ফ্রেন্ড সার্কেলটা ম্যাক্সিমামই আসামিজ, ইংলিশ, হিন্দির মধ্যে। তো আর আমি যখনই ভ্যাকেশন থাকতো, আমার বোন বোম্বে থাকে, আমার চাচার তো আমার চাচার বোন, যে বড় বোন যারা, দুই বোন বোম্বেতে থাকে। তো আমি যখনই আমার কলেজ বা স্কুলের ছুটি পাইতাম, আমি বোম্বেতে যেতাম গিয়ে। যার কারণে হিন্দি আমার একটু আলহামদুলিল্লাহ ভালো। আর চেষ্টা তো থাকতেই লাগবে, ওদের আপনার নিজের চেষ্টা ছাড়া কিচ্ছু হবে না। তা আমি মনে করি না কোনো জিনিস অসম্ভব, একটু নিজেকে টাইম দিতে হয়, নিজেকে সেইভাবে তৈয়ার করতে হয়। তো আজকালকের ছেলেরা, আজকালকের বোনরা, ওরা পারবে। আর বক্তৃতা, প্রথম যেদিন আমরা বক্তৃতা দেই, 1 মিনিট 2 মিনিট বক্তৃতা দিতে পারি না, পা এরকম কাঁপতো। এইটা আপনাকে সময় শিখিয়ে দেয়, আস্তে আস্তে আপনাকে লার্নিং পয়েন্টগুলো চলে আসে। এটা আপনিও পারবেন। আমার সঙ্গে 2 দিন চলেন, আমি 3 দিনের দিনে আপনিও ভালো বক্তৃতা দিতে পারবেন। তো আমাদের এই পডকাস্টের আমরা অন্তিম দিকে এসে পৌঁছে গেলাম। তো আমাদের পডকাস্ট যেটা ট্রান্সপারেন্ট, এদের এই ট্রান্সপারেন্টের দর্শকদের প্রতি আপনার কি বার্তা থাকবে? ট্রান্সপারেন্টের দর্শকদের প্রতি বার্তা এটাই থাকবে যে ভালো অ্যাঙ্কার একজন আছে, টিমটা একদম নতুন টিম, ভালো টিম, স্টুডিওটা ভালো সুন্দর, আপনারা উপভোগ করবেন। এবং এই ট্রান্সপারেন্ট টিমটা আগামী দিনে করিমগঞ্জ জেলার বরাক উপত্যকায় একটা প্রতিষ্ঠিত ভাবে উঠে আসুক, এই কামনা করি। শুভেচ্ছা থাকলো, ভালোবাসা থাকলো। এই ছিল আজকের বিশেষ পর্ব ট্রান্সপারেন্টের। আজ আমার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জের মাননীয় বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী সাহেব। ওনার রাজনৈতিক পথচলা, ওনার ব্যবসা বাণিজ্য, ওনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা আজকে অনেক কিছু জানলাম। পুরো ভিডিও দেখার জন্য আপনারা সবাই ট্রান্সপারেন্টকে ফলো করবেন, আর অন্যকে পৌঁছিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন। তো আমরা ট্রান্সপারেন্টের পক্ষ থেকে আমিনুর রশিদ সাহেবকে অশেষ ধন্যবাদ জানাই। আপনি আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ।